ভিডিওটা যে করবো আমি নিজেও জানতাম না, কিন্তু কিছু কথা নজরে পড়লো। প্রথম ভাবলাম লাইভ করবো, লাইভের ক্যামেরাটা খুলতেই অসহ্য মাথার যন্ত্রণা শুরু হয়েছে। আজকালকার চশমাটা কম পড়ি তো লাইভটা মানে 2-3 মিনিট খুলেছিলাম, তারপরে ডিলিট করে দিয়েছি, চোখ ক্যামেরায় দেখাতে পারছি না। তো ভিডিও করি, ভিডিওতে যে খুব একটা কমফোর্টেবল লাগছে তা না। তো যাই হোক, কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে এই যে সমস্ত ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেখো ব্লগারদের তবু মাফ করে দেওয়া যায় এক একটা জায়গায়, কিন্তু এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, এদের মিথ্যাচারিতা এমন একটা লেভেলে পৌঁছে গেছে না, যার জন্যে এদের নিয়ে এত কথাবার্তা হচ্ছে। মানে ব্যাপারটা কি হচ্ছে জানো তো, এরা যে জিনিসটাকে রং বলে বেঁচে খাচ্ছে, পাবলিকের সেন্টিমেন্টের সুশুরি দিয়ে, বুঝতে পারছো, রং বলে মানে গলত বলে বেঁচে খাচ্ছে, নিজেরা কিন্তু সেই জিনিসটাই করছে দিনের পর দিন। এবং সেটা ধরা পড়ে গেলে তখন প্রথম দিকে বেচতে আসছে, মানে কত বড় নির্লজ্জ বেহায়া 49কেই দেখো, প্রথমে যখন ধরা পড়ে গেল তখন কিন্তু সেটা চাপা দেবে না, চাইছে হাওয়া দিতে, সেটা বেচতে আসছে বেশ কিছুদিন, বুঝতে পারছো। তারপরে যখন দেখছে না একবারে প্রবলেমে পড়ে যাচ্ছি, কারণ যারা 24 ঘন্টা এরকম অনলাইন থাকে বা দর্শকদের সঙ্গে এত মিলিজুলি ভাবে থাকে, কিছু দর্শক আছে দেখো তোমাদের মতো যারা ভালো মানুষ, তারা তো এতটা টাইম আমাদের দেবে না, না যারা এইভাবে আমাদের এতটা টাইম দিচ্ছে, তার মানে কি তারা এর কথা তাকে, ওর কথা ওকে, এইগুলো করতে পারে। এই জিনিসটা যখন ভয় লাগছে তখন ধামাচাপা দিতে আসছে, অন্য একটা ফালতু ইস্যু তুলে আনছে, কোনো একটা কমেন্ট তুলে আনছে, সেটা নিয়ে লাইভ করছে বা ভিডিও করছে, করে মুদ্রাটা ঘুরিয়ে দিচ্ছে। যেমন ধরো প্রথমে এলো বাচ্চার ব্যাপার, ওইরকম কমেন্ট কিন্তু এরা প্রত্যেক জায়গায় দেখে এবং লাভ রিয়াক্ট পর্যন্ত দেয়। বেচারামের কমেন্ট বক্সে তোমরা এরকম অনেক অদ্ভুত কমেন্ট দেখবে যেগুলোকে ইগনোর করা উচিত টিনার সম্বন্ধে বা আমাদের সম্বন্ধে, যারা টিনাকে নিয়ে পজিটিভ অ্যাঙ্গেলে দেখি। শুধু আমি বলে নয়, দর্শকদেরও লাভ রিয়াক্ট দেবে, বিন্দাস লাভ রিয়াক্ট দিয়ে দেবে। আচ্ছা, অন্য যে কোনো জায়গায় এই ইপু দিদির কমেন্ট বক্সে কমেন্ট দেখেছি ওই আমাদের নিয়ে, টেনাকে নিয়ে বা অন্য কোনো ব্লগারকে নিয়ে যদি মানে সেই লেভেলের নোংরা কমেন্ট করে, ইপু দিদি জেনারেলি এইভাবে জবাব দিত, এটা তো এপিক ছিল, এটা তো এপিক ছিল, এইভাবে জবাব দেয়, বুঝতে পারছো। এবার ওদের নিজেদের নিয়ে নোংরামোটা মানে মিথ্যাচারিতাটা যখন মানুষ জেনে যায়, প্রথম দিকে বেচে, তারপর যখন লিমিট ক্রস করে যায় তখন কাঁদুনি গাইতে আসে এবং অন্য একটা টপিক তুলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তো থ্যাংক ইউ তুলিকা, তুমি যে র্যাট স্প্রের কথা বলেছো, আমি কাল রাতেই আনিয়ে নিয়েছি, যে সোফা টোপাগুলো সব র্যাট স্প্রে দেওয়া আছে, ওর গন্ধে র্যাট পালাক না পালাক আমি নিজে পালিয়ে যাচ্ছি, বিটকেল গন্ধ একটা। তো র্যাট স্প্রে দিয়েছি, র্যাট স্কেল দিয়েছি, এত পুচকি না কিছু করতে পারছি না, সারা রাত লাইট জ্বেলে শুয়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো ফুলে উঠেছে। যাই হোক, যা ঠান্ডা পড়েছে না, আমার ঘাড়ের ওপর মনে হচ্ছে 300 কিলো ওজন দেওয়া আছে, একটা লেপ, তার তলায় কম্বল। জীবনে প্রথম তো এই সাইডে নেই, প্রায় 26 বছর হয়ে গেল, তবু কেন জানি না। যাই হোক, তোমরা বোধহয় আমার এই চাদরটা দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে, আমি অন্য চাদর পরবো এখন, এটা ছাড়তে ইচ্ছে করে না। আর এই যে ফুল স্লিভ গেঞ্জিটা পরে আছে, এটাও বিভৎস গরম। তো চলো এখন ফিরে আসি টপিকে। মানে আমি জিনিসগুলো দেখছি, যেটা দেখে অবাক হয়ে যাচ্ছি, এরা নিজেরা যে জিনিসটা করে ঠিক অপোজিট জিনিসটা বলে বলে বিক্রি করে, যার জন্যই তো এত কন্ট্রোভার্সির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যায়, তাই না? তোমরা একটা জিনিস দেখো, এই যে ম্যান্ডি একটা ভিডিও ডিলিট করেছে, একটা পোর্শন, তোমরা সেটা খেয়াল করোনি, ডিলিট করেছে মানে হচ্ছে এমন জায়গা যেখানে ক্যামেরা প্রহিবিটেড, সেইখান থেকে লুকিয়ে ছড়িয়ে ক্যামেরা করেছে। 2 নম্বর কথা, ওই যে ব্রেকফাস্টে এগ স্যান্ডউইচ যেটা খেয়েছিল, সেই এগ স্যান্ডউইচটা ব্যাগের মধ্যে ছিল, সেটা নিয়ে নাকি চলে গেছিল ঠাকুরের কাছে। এবার এই ফিলিংসগুলো, এগুলো ইনার ফিলিংস, এগুলো ইনার ফিলিংস। সেখানে কোনো মানুষ ব্যাগে এগ স্যান্ডউইচ আছে জেনেও ঠাকুরের কাছে ঢুকে যাচ্ছে, যেখানে ক্যামেরা করতে নেই সেখানে ক্যামেরা করছে। ক্যামেরা করতে নেই 2-3টে জিনিস, এক হচ্ছে মন্দিরের সুচিতা, প্লাস দেশের কিছু ব্যাপার স্যাপার আছে যে ওই জায়গাটা সকলের হাতে দেবে না। এই যে কিছু গেম আমাদের ব্যান হয়ে যায়, কেন হয়ে যায়? ওই গেমের থ্রু দিয়ে কিন্তু অনেক কাণ্ড হয়, গেমের থ্রু দিয়ে অনেক তোমার ইনফরমেশন এদিক ওদিক চলে যায়, বুঝতে পারছো তো। যাকে তারপরে ওই বোধহয় ওই 4 বোনির ঐক্যর যে একটা তো চাটা দালাল, বাবা চাটা দালালকে চাটা বলা হয়েছে, কেউ বোধহয় বলেছে, তার জন্য তার গায়ে লেগেছে। তো বাকি দুজন যে, তারা বোধহয় ওকে আঘা করেছে, বিদেশে একজন থাকে মেজ দিদি ভাই আর বড় দিদি ভাই, তারা বোধহয় আঘা করেছে, তখন ভিডিওটা ডিলিট করেছে। তোমরা একটা জিনিস দেখো, বাড়ির লোক গেল চুলোয়, আকাশ পাপড়ির কথাটা কোনোদিন ঘুণাক করে বলে না, কারণ তারা ব্লগার। এই যদি আকাশ পাপড়ির কথাটা বলে, মানে ইয়েতে বলে, ভিডিওতে বলে, তাদের অনেক বুস্ট আপ হয়ে যাবে, তবে কমেন্ট বক্সে লেখে, এটা ঘটনা। কাল না পরশু একটা শর্টস এলো, এদের শর্টস তো মিলিয়ন্সে ভিউ হয়, বুঝতে পারছো, শর্টস এলো, সেখানে দেখলাম জবাব দিয়েছে। তো এই যে কেসগুলো, তারপরে এখন আবার উঠেছে পিরিয়ডসের সময় মন্দিরে যেতে নেই, এই নিয়মটা কে বানিয়েছিল? ব্যাপারটা হচ্ছে নিয়মটা যেই বানাক, এক আধটা নিয়ম যদি বানানো থাকে সেটা মানতে ক্ষতি কি? হ্যাঁ, কেসটা কি হয়, কোথাও তুমি বেড়াতে গেছো 52,000 টাকা খরচা করে, সেই সময় তোমার পিরিয়ডস হয়ে গেছে, বুঝতে পারছো, মন্দিরের বাইরে দাঁড়াও,
তোমার যদি কোনো প্রবলেম না থাকে তুমি ঢুকে গেলে, কিন্তু আমরা মানি, কারণ পিরিয়ডসের সময় একটা সুচিতার ব্যাপার থাকে, খুব একদম টপ টু বটম তোমার পরিষ্কার থাকা যায় না। যারা তোমরা মেয়েরা তারা জানো, যে যতই করো টপ টু বটম পরিষ্কার থাকা যায় না, একটা প্রবলেম হয়। আর রাস্তায় ঘাটে পাহাড়ি এলাকায় এরকম যাচ্ছে ইয়ে করছে, ওখানে বারবার চেঞ্জ করার ব্যাপার থাকে, মানে হাতটা ধোয়ার ব্যাপার থাকে, অনেক ব্যাপার থাকে। আমরা ঠিকভাবে পরিষ্কার থাকতে পারি না বলে নিয়মগুলো হয়েছিল আমাদের দেশে। এই যে আগেকার দিনে গুরুজনরা কিছু কিছু নিয়ম করে গেছে, সব নিয়মই কিন্তু ফালতু নয় বা কুসংস্কার নয়, তার পেছনে কিছু না কিছু কারণ থাকে, এমনি ফালতুতে তো বানানো হয় না। এখন ব্যাপারটা হচ্ছে ওই 4 বোনির ঐক্য মধ্যে এক বোনিকে তো পয়সা দিয়ে দালাল পুষেছে, সে সোনার লকেট পেয়ে মুখের মধ্যে তালা দিয়ে বসে আছে। আচ্ছা, শুয়ের ভালোবাসা, মুরগি পোষা, মানে ভালোবাসার সঙ্গে মিলিয়ে বললাম, ড্যাশের মুরগি পোষা কথাটা নিশ্চয়ই সবাই শুনেছো। আজকে যদি ওই সোনার লকেটটা দেয়া না থাকতো, তাহলে ম্যান্ডির এইভাবে কন্ট্রোভার্সি ছোঁড়াটা বেরিয়ে যেত। এই যে কন্ট্রোভার্সিগুলো ম্যান্ডি ছড়ছে, ম্যান্ডির মানে পুরো কুলের গোষ্ঠী টুষ্টি করে ছেড়ে দিত ওই শুধু শুধু যেগুলো ঘটেনি সেগুলোও জুড়ে দিত। চরিত্রের চচ্চড়ি করতে এই 2-4 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব ভালো জানে, খুবই ভালো জানে। আর তোমার জাস্টকে দেখে মনে হচ্ছে ভিডিও করা ভুলে গেছে। ভিডিওতে বসে আমি এই করতাম ওই করতাম, আজকাল আমিও একটু বলতে শুরু করেছি না। আমাদের নিজেদের কথা দর্শকরা কতটুকু জানতে চায়, তারা টপিকে শুনতে চায়। ভিডিও বসে আমি আমার মেয়ের সঙ্গে এই করতাম, আমার বরের সাথে এই করতাম ওই করতাম। এবার ও যখন তোমার বাড়ি ঘর সংসারের কথা বলেন, আমার জাস্ট হাসি পায়। কারণ যখন দেখো এদের একটা মিনিটে এই ব্লগার এবং 2-4টে ব্লগার এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে না বিশ্বাস করা যায় না 1 মিনিটও। এই যখন ওর হাজবেন্ডের এত শরীর খারাপ হয়েছিল, তখন সিরিয়াসলি আমার খারাপ লেগেছিল, পাশে দাঁড়াতে চেয়েছিলাম, আমার ক্ষুদ্র ক্ষমতা নিয়ে পাশে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু তারপর এটা কি শুনছি গো, যে অসুস্থ স্বামীটাকে বাড়িতে পটাশ করে রেখেই মন্দারমণি চলে গেছে, এবং সেটি এই ঝম্পা মাসি জেনে গেছে। ঝম্পা মাসি কি করে জানলো? তার মানে এদের ভেতরে সমস্ত একটা কানেকশন আছে, অথচ পরকীয়ার এগেনস্টে এরা কথা বলছে। ওই জন্যই ঝম্পা মাসি এখন সাহস করে টিনাকে ঠিক ইয়ের অ্যাঙ্গেলে, তোমার চরিত্রের অ্যাঙ্গেলে উস্কাতে পারছে না। আর টিনার ভিডিও দিচ্ছে না, আহারে ও কি করে দিল্লির ভাড়া দেবে। সিরিয়াসলি, ওর ভাষাতেই বলি, লাইক সিরিয়াসলি, টিনা ভাড়া না দিতে পারলে তুমি বেশি খুশি হবে না? তখন তোমার তো কন্টেন্ট হবে। কেমন বলেছিলাম, মানে ওখানে সার্ভাইভ করা অত সোজা না। আবার দোগলা চোগলারা ওদিক থেকে আরো 5 জন বসে যাবে। বড্ড বাড়, হাসনাবাদের গেঁয়ো ভূত দিল্লি গিয়ে থাকবে। কেন রে ভাই, লোকে একটা ট্রাই করবে না? তাহলে চাইওয়ালার ছেলে প্রাইম মিনিস্টার কি করে হয়? নিজের গন্ডি যেখানে বাবা মা রেখেছে তার থেকে বড় হবে বলেই তো সন্তানদের বাবা মা মানুষ করে। এবারে কত রকম মিথ্যে কথা, যে সেই মানে এরা বুঝছে, এগুলো যুক্তি দিয়ে বুঝছে, কিন্তু বৌদিবাজ কানে দিয়ে গেছে, কথাগুলো ভুলতে পারছে না। মুম্বাই যাবার জন্য টিনা ওই রকম চ্যাট করেছিল, তাতে কোনো কিছু ছিলই না, যেটা ওই স্ট্রবেরি তোমার এই ঝম্পা সম্বন্ধে বলে। কিন্তু চ্যাট করাটাই একটা অফেন্স, কারণ ওটা মুদ্রা ওয়াইটিতে বিক্রি করতে বেশ ভালো হয়। তোমরা বলো না এটা কত বড় একটা অফেন্স ওয়াইটির হিসেবে, রুল অনুযায়ী, যেখানে এরা নিজেরা কি কাণ্ড করে বেড়াচ্ছে, স্বামীর বাড়িতে বসে লোকের সঙ্গে নোংরামো করে যাচ্ছে, পরকীয়া করে যাচ্ছে। শুধু তাই নয়, সেই পরকীয়াকে সাপোর্ট করে কিছু দর্শক এবং ওই ডাস্টবিন পরি বিন্দাস চালিয়ে যাচ্ছে, অথচ বাইরে ক্যাতা বেবিকে ও একবারে মানে ডাইপার পড়াচ্ছে 24 ঘন্টা, তাই তো? ক্যাতা করে ও মানে 2 বছর কামিয়ে খেয়ে নিল, কত টাকা মানে তুলে নিল, বুঝতে পারছো? অথচ ওর যে বেস্ট ফ্রেন্ড ঝম্পা, সে তোমার রীতিমতো পরকীয়া করছে। ওদিকে সীমা কোথায় যাচ্ছে না যাচ্ছে এরা কিন্তু সব জানে। এবার এরা এইরকম নিজেরা নোংরামো করে বলে না মুশকিল হয়ে যায়। আজকে তোমার দেখো, রোহতাং পাসটা দেখে, ম্যান্ডি রোহতাং পাস দেখে না আমার সে কতদিন আগেকার কথা মনে পড়ে গেল। সে ভুলে বিসরে গীত বলে না, আমার ছেলে যখন ক্লাস 2-এ ছিল, ঠিক তখন আমরা রোহতাং পাসে গেছিলাম, কুলু মানালি নিয়ে গেছিলো এদের অফিস থেকে। খুব রোমান্টিক ট্যুরটা ছিল, হাজব্যান্ডের কাঁধে এরকম করে ঘাড়ে মাথা দিয়ে। এক তো অফিসের কলিগ, সব জুনিয়রগুলোও আছে, পরের জুনিয়র। আমরা তখন একদম ইয়াং, বুঝতেই পারছো, ছেলেটা ক্লাস 2-এ পড়ে, কিন্তু এদিক ওদিক তাকিয়ে কেউ দেখছে না, টুক করে এরকম ঘাড়ে মাথাটা দিয়ে পাহাড় দেখতে দেখতে যাওয়া। কুলু মানালির রাস্তায় শুধু ভয় করেছে, এমনি ক্ষতি মানে বমি টমি কিছু হয়নি। হ্যাঁ, ছেলেটা কেঁদেছিল মানে ওই রতন পাশে যেখানে ওরা জিনিসপত্র ভাড়া নেয়, আমরাও নিয়েছিলাম। ওই জিনিসগুলো ভাড়া নিতে হয়, মানে ওই আমার রয়েছে, ধরো ওই শোকেসে সাজানো আছে ফটোগুলো, আমি যদি তুলতে পারি, ক্যাপচার করতে পারি, তাহলে থাম্বনেলে দেবো। আমি আমার মধ্যে শাড়ি পরে গেছিলাম, উফ, মানে আমায় যে কেউ অ্যাওয়ার্ড ছুঁড়ে মারেনি। আমার তো রিলের ব্যাপার নেই, মন্দিরা পুরো ভিডিওটায় রিলের জন্য হাহুতাশ করে কষ্ট পেল। তার মানে দেখো এদের জীবনটা ওয়াইটিকে নিয়ে কতখানি এদের জীবনটা মানে মিশে আছে। একটা সেন্সে বলতে পারো তোমরা যে ওয়াইটি থেকে যখন রোজগার করছে, এই সব বলবো না, এই 52,000 টাকা তড়ি মেরে আজকে খরচা করছে, এটাও তো ওয়াইটি থেকেই হচ্ছে, যার জন্য ওয়াইটিতে ওদের জীবনটাই আটকে আছে। কিন্তু জীবনের একটা মুহূর্ত তো স্বামী সন্তান এদের সঙ্গে থাকা উচিত।
আজকে রোতাং পাশে গিয়ে ও রিল করতে পারলো না, বড় কষ্ট হচ্ছে। আচ্ছা, আমার ছেলেটা কেন কেঁদেছিল একটু বলে নি। আমার ছেলে কেঁদেছিল মানে পায়ে বরফ ফুটছিল। আমরা ওই কিছু দূর গিয়ে ওখানে ফটোগ্রাফার, প্রফেশনাল ফটোগ্রাফার ঘোরে আমরা ফটো তুলেছিলাম। বেশ কিছু ফটো রয়েছে, তার মধ্যে 2-4টে বাঁধানো আছে। আমাদের তো শিফটিং এ এদিক থেকে ওদিক আর ওদিক থেকে সেদিক যতই গোছাও, তারপরে কোনো এক সময় ঘর ঝাড়পোঁছ করতে গিয়ে ওই দেয়ালিকে সাফাই দিল, তারপরে দুর্গাপুজোর সাফাই বেরিয়ে আসে পুরোনো স্মৃতি। শিফটিং এ যে যতই তুমি গোছাও, কোন প্যাকেটে কোথায় রাখা হয়েছে, কোন বক্সে, কোথাও না কোথাও গুঁজে থেকে যায়। যাই হোক, তো ওইখানে ম্যাগি খেয়েছিলাম, আমার মনে আছে। রোহতাং পাশে যেখানে জিনিসপত্রগুলো ভাড়া পাওয়া যায়, ওখানে জিনিসপত্র ভাড়া নিতে হয়। মেনলি হচ্ছে জুতোটা, বরফের ওপর যাওয়ার জন্য একটা স্পেশাল জুতো লাগে, আর প্লাস পায়ে বরফ ফোটে। ওরে বাবারে, আমার ছেলেটা ওই জন্য কাজ ছিল। মানে এত সাহসী ছেলে, ক্লাস 2 এর ছেলে, টপে উঠে গেছে ওর বাবার সাথে, আর আমি নিচে দাঁড়িয়ে গুড়গুড় গুড়গুড় করছি। যদিও বা একটু সাহস জোগাড় করতে পেরেছি, আমার সামনে একজন বয়স্ক ভদ্রলোক সরাত করে ওপর থেকে পড়লেন। মানে খুব হালকা তখন বরফ গলেছে, বুঝতে পারছো? দেখে আমার আরো মানে যেটুকু হিম্মত জোগাড় করেছিলাম সেটা আবার পকেটে চলে গেল। তারপরে আমার বর ডিরেক্টলি কোনোদিন আমায় বকে না, কিন্তু যখন ওই ঠেনে জোকের মতো তোমার এই ইয়েগুলো ফটোগ্রাফারগুলো ঘুরছে, এক ফটো লে লিজিয়ে, তখন আমার বড় ওদের বলছে, রুক जाइए मैडम की इतना ही हिम्मत नहीं हो रहा है। मुझे अभी भी याद है, ম্যাডাম কি হিম্মত নেই ওরা ইতনা সা উঠনে কে লিয়ে। বাবা, ইতনা সা ফটো তোলার জন্য কোন চলে নিয়ে গেছিল। যাই হোক, এই সমস্ত নিজের স্মৃতি মনে পড়ে গেল বলে এটা নিয়ে কথা বললাম একটুখানি। তো একটা জিনিস দেখো, পুরো আমার ছেলেও কেঁদেছিল, কারণ কি ওই যে বরফগুলো না, বরফগুলো পায়ে খানিক্ষণ পরে ফুটতে থাকে, এত ঠান্ডা। আমরা তো ঠান্ডা অনুভব করতেই গেছি, ছেলেটা কিন্তু উঠে গেছিল পাহাড়ের চটিতে, কিন্তু আসার সময় কাজ ছিল। গরম গরম ম্যাগি খাওয়ালো, আমার বর পে করলো, অন্য কলিগরা বাধা দিচ্ছিল, নেই মিস্টার, আমি আর বললাম না আমার টাইটেল এবং কিছুই বলবো না এখানে। আমার এখনো মনে পড়ছে, ও খেতে খেতে তাড়াতাড়ি উঠে পে করতে চলে গেছে, বাকিরা একবারে হাঁ করে উঠেছে, সব তো কলিগ ওখানে অফিস থেকে গেছে। তো যাই হোক, এই সমস্ত ব্যাপার স্যাপার। একটা জিনিস দেখো, এত ভালো জায়গায় গেল, কন্ট্রোভার্সি ছুঁড়তে গিয়ে ওই রেলওয়ে স্টাফের ব্যাপারটা নিয়ে 3 দিন কাটালো। আর আজকেও মানে ঢেঁকি স্বর্গে গেলেও ঢান ভাঙে, ওখানে গিয়েও খালি খুঁজছে যে এমন কন্টেন্ট দিতে হবে যেটা নিয়ে লোকে কথা বলে। সত্যি তো ওই যে মধুর মানে সৌন্দর্য, ওটা দেখতে হলে ইন্টারনেটে অনেক ফটো পাওয়া যায়। কুলু মানালি টাইপ করো, কুলু মানালির সৌন্দর্য দেখো, বুঝতে পারছো? প্রচুর ট্রাভেল ব্লগার আছে, তারা অনেক দামি ক্যামেরা দিয়ে অনেক সুন্দরভাবে পুরো টিম নিয়ে গিয়ে শুট করে। ম্যান্ডি তো সেটা পারপাস নয়। এবার ব্যাপারটা হচ্ছে যে ওর চোখ দিয়ে আমরা কুলু মানালি দেখবো, এত নির্ভেজাল ব্লগ দিলে ম্যান্ডির 52,000 টাকা উঠবে কি করে? ওকে সবসময় এটা কাঁই দিতে হবে। আর খানিকটা বোধহয় ওরা ওই কাঁই করতে গিয়ে নিজেরাও কাঁই হয়ে গেছে পাবলিক। অত ভালো জায়গায় গিয়ে একটা মানুষের মনটা অন্য প্লেনে পৌঁছে যায়, অন্য একটা লেভেলে বিচারণ করে যে জীবন থেকে এই মুহূর্তটুকু ছিঁড়ে নিয়ে এসছি আমরা। কিন্তু পুরোপুরি বাচ্চাটার কান্নাটা স্বাভাবিক হতে পারে, কারণ আমার ছেলেও কেঁদেছিল। আমার ছেলে কেঁদেছিল অন্য কারণে, বললাম তো বরফ পায়ে ফুটছিল, তারপরে একটু কোলে টোলে নিতেও চুপ করে গেছিল। গুপ্তাজি ছিলেন, আমার মনে আছে, বয়স্ক মানুষ, এর জুনিয়র ছিল, কিন্তু আমরা কোনোদিন জুনিয়র হিসেবে ওনাকে ট্রিট করিনি। ওনার বাড়িতেই আমরা ভাড়া থাকতাম গুরগাঁওতে। তো সব স্মৃতি মনে পড়ে, মানে পুরো জায়গাটাতে যেন একটা সেই কাঁকড়া বিচের মতো মনটা একবারে ওর এইরকম হয়ে আছে। এত বড় একটা জায়গায় গেছে, একটা ভালো জায়গায় গেছে, 52,000 টাকা খরচা করে গেছে, আনন্দ নেই রে বাবা ওখানকার। ওখানে রিল করতে পারিনি, ওর বড় দুঃখ হচ্ছে। তারপরে মানে কিরকম দেখো, এই বেচারামের ক্ষেত্রেও দেখেছি, এরা নোংরামো করে রোজগার করে, খানিকটা নোংরামো করেই রোজগার করে। সিম্পল ব্লগ দেখিয়ে এত পরে ওঠা যায় না, যেটা বেচারাম বুঝেছিল। এবং নোংরামো করার জন্য সবসময় বলিকা বকরা বউ। আমি তো তখনও বলতাম যে নোংরামো করে তুই রোজগার করতে চাইছিস, তাহলে নিজেকে নোংরাও কর না, যে আমার অন্য মেয়ে পছন্দ হয়ে গেছে, বুঝতে পারছিস? তুই নিজেকে নোংরা কর, তা নয় বউকে নোংরা করে। টিনার কি কপাল মাইরি, এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা যখন ছিল না, ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় টিনাকে নোংরা করতে শুরু করেছিল। প্রথমে কৃষ্ণনগরের নাটক, যে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবে না, ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, ফ্ল্যাট নিয়ে থাকবো, ওটা হলো না, ওই জিনিসটা মশলাটা ঠিক মাখানো হলো না। তারপরে শুরু হলো ছেলে কেড়ে নেওয়ার নাটক। দেখো, ব্লগারের জীবনে ওটাই বাস্তব হয়ে গেল। তাতে ব্লগার কিন্তু খুব একটা খুশি নয়। ম্যান্ডিদের জীবনে পুরো রাস্তাটা খালি বমি বমি বমি, মানে যে এনজয় করবো, মানুষ যে এনজয় করবে ব্লগটা, বমি হয়, এটা স্বাভাবিক, এটা খারাপ কিছু না, মানে এটা স্বাভাবিক বাস্তব। গাড়িতে গেলে বমি হয়, কিন্তু সেখানে আমি কি করি জানো তো? অ্যাকচুয়ালি আমার বাড়ির লোকেরা অনেক কোঅপারেটিং, নজর না লাগে। ব্যাপারটা হচ্ছে আমার ওই রকম বমি হয় বলে আমি একটু করে জানলাটা এটুকু খুলে নিই, কিন্তু বরফিলা হাওয়া, যেটা বরফের হাওয়া, সেটা ঢোকে, কারণ গাড়ির মধ্যে হিটার চালানো থাকে। ওই জন্যই তো টাকাটা অত নেয়। এই তো আমরা যখন আসি, কলকাতা থেকে আসতাম, আগে মা যখন বেঁচে ছিল, কলকাতা থেকে যখন আসতাম, তখন দিল্লি থেকে যে ইয়েগুলো, ট্যাক্সিগুলো নিজামুদ্দিন থেকে আমরা ভাড়া করি বাড়ি ফেরার জন্য, সেগুলোতে হিটার দেওয়া থাকে, কিছু বুঝতেই পারবে না। গাড়িতে উঠে তোমার মনে হবে কোট খুলে ফেলে দিই, জ্যাকেটটা মোটা কোট পরে যাই, তো কোটটা খুলে ফেলে দিই আমি, কারণ দম বন্ধ হয়ে আসে। একে হিটার, তার উপরে এরকম অত কোট, বুঝতে পারছো?
এইবার গাড়িতে একটু প্রবলেম হয়, তার মধ্যে বাচ্চাটার প্রবলেম হচ্ছে এই বরফগুলো পায়ে ফোটে ওই জন্যে, কিন্তু বরফ দেখার স্বাদ মিটে গেছে। ম্যান্ডি এমন করছে যেন ওকে সেই তোমার একটা খেলা হতো না, বিগ বস থেকে কন্টেস্ট্যান্টগুলো নিয়ে খেলতো, কি যেন একটা বলতে গেলে ভুলে যাই আমি। প্রচন্ড ঠান্ডার দেশে গিয়ে খেলাটা হতো। রোহিত শেট্টি ইয়ে করতেন, অর্গানাইজ করতেন, মানে উনি ইয়ে ছিলেন, কি বলে, হোস্ট ছিলেন। সেই খেলাতে যেরকম বিভিন্ন টাস্কের মধ্যে বরফের পাত্র ঢেলে দিচ্ছে, কিরামাকড়ার পাত্র ঢেলে দিচ্ছে, ওইগুলোই তো খেলা, যে কে ওটাকে ম্যানেজ করে করে উঠতে পারে, টাস্কটা কমপ্লিট করতে পারে। মনে হচ্ছে মাইন্ডিকে কেউ টাস্ক দিয়েছে। আরে একটু এনজয় করে ভাই লাইফ, এত নোংরামো করে রোজগার করছিস, একটু তো এনজয় কর। নোংরামোটা মাথায় চড়ে যায়, যেটা শুয়ের ক্ষেত্রে দেখবে, শু কিন্তু ঠাকুর পুজো করতে পারে না, একটা জিনিস দেখবে, কারণ মন স্থিতধী না হলে ঠাকুর পুজো করা যায় না। ওই 2 মিনিট যে তুমি হাত জোড়ো করে ঠাকুরকে বলবে কোনো কথা, সেইটুকু তোমার মানসিক স্থিতধী ব্যাপারটা আসবে না। প্লাস যে মুহূর্তে ঠাকুরকে তুমি বলবে যে হে লক্ষ্মীনারায়ণ আমাকে রক্ষা করো বা কিছু একটা বলবে, সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে আমি এই পাপগুলো করে রেখেছি। যেমন 49 যখন পুজো করে ওর নিশ্চয়ই মনে হয় যে আমি নিজে চ্যাট করেছি, অথচ একটি মেয়ে চরিত্রের চচ্চড়ি বানিয়ে 2 বছর ধরে আমি করে খেলাম। ডাস্টবিন বুড়িরও তাই। এদের সকলের ভেতরে কেচ্ছা কেলেঙ্কারি আছে। তোমাদের সত্যি কথাটা বলি ডিয়ার ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমার লাইভ করার ইচ্ছে ছিল, কিন্তু আমি ক্যামেরাটা মানে জানি না, লাইভটা যে ক্যামেরা অন করছি না, চোখে অদ্ভুত যন্ত্রণা হতে শুরু করছে, মাথায় যন্ত্রণা করছে। এখানেও কিন্তু ক্যামেরাই ফেস করছি ভিডিওতে, কিন্তু যাই হোক, দুপুরবেলা এসো, যদি ফ্রি থাকি দুপুরবেলা লাইভে আসবো, ঠিক আছে? একটা জিনিস দেখো, এরা নিজেরা নোংরামো করে, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ মুখোশ পরা অন্য একটা চরিত্র বিক্রি করে, যার জন্য এদের এত প্রবলেম হয়। বুঝতে পারছো? নিজেরা যে জিনিসটাকে মানেই না, বিশ্বাস করে না, নিজেরাও করে রেখেছে, অন্য লোকের ক্ষেত্রে ওই জিনিসটাই কি কাণ্ড করেছে, ভুল করছে বলে বিক্রি করতে আসে। ঠিক আছে, এই যে রেলওয়ে স্টাফের ব্যাপারটা এত খেঁচা তো দরকার ছিল না। রেলওয়ে স্টাফের যে কাহিনীটা, ওটা তো ঠিক কথা, ওই জিনিসটা ওরা যদি খুঁজে না পায়, ওই রুমালটা ওরা যদি খুঁজে না পায়, তাহলে ওদের স্যালারি থেকে কাটবে। ওরা কতটুকু মাইনে পায় বলো? ওইখান থেকে ওই 2টো রুমালের ইয়ে চলে গেলে স্যালারি থেকে কাটে। প্লাস অনেক পাবলিক থাকে, অনেক রকম পাবলিক থাকে যারা চুরি করে। চুরি করাটা একটা স্বভাব, ওটা পয়সার জন্য কিছু হয় না। ওটা যে ফার্স্ট ক্লাসে গেলে চুরি করবে না, থার্ড ক্লাসে গেলে করবে তা না, ওটা একটা স্বভাব। বাহ, তোমার ট্রাভেলে এগুলো খুব কাজে দেবে। তো 2টো ঢুকিয়ে নিল, মানে যাদের মধ্যে একদম বেসিক মরালিটি নেই, মরালিটি একদম মাইনাসে, 0তেও নয় মাইনাসে, তাদের এই ব্যাপারটা হয়। আমরা ফ্ল্যাট বেচেছি একবার নয় 2বার। প্রথমবারটা তো মানে আমার যে জিনিসপত্র সব চলে গেল, প্লাস আমার মার দেয়া উলের ম্যাক্সি গো, উলের ম্যাক্সি আমার লেভেলে, আমি যথেষ্ট লম্বা, বুঝতে পারছো, ফুল হাতা উলের ম্যাক্সি বুনেছিল আমার মা, কোথায় গেল? যাকে সেইগুলো মনে পড়ে যাচ্ছে। সেটা আমরা একটা ফ্ল্যাট কিনেছিলাম নাসিকে, 1 কামরা ফ্ল্যাট, তখন 14 বাচ্চা, আমার বাচ্চাটা একেবারে কোলের। 1 কামরা ফ্ল্যাট। মহারাষ্ট্রে কেমন করে জানো তো, কিচেনটা বিশাল বড় করে, 1 বেডরুম কিচেন, 2 বেডরুম কিচেন, এইভাবে ওরা অ্যাডভার্টাইজ দেয়। তো সেইখানে গেল। তারপরে আর একটা ফ্ল্যাট আমরা বেচেছিলাম, জ্ঞান তো যেটা বেচেছি, সেইখানে আমার খুব সই পর্দা ছিল, কিচেনের নেটের পর্দা, আমরা ওগুলো খুলে নিয়ে আসতে পারতাম, কারণ শিফটিং আমি করিয়েছিলাম, আমার বড় আসতে পারেনি। বুঝতে পারছো? ছেলেটা তখন কোথায় পড়ে, কোথায় 11-12 পড়ে। তো সেইখানে ছেলেটা আমার স্কুটিটা ড্রাইভ করে নিয়ে গেল, ওর বাইকটা আগেই চলে গেছিল তোমার ইয়েতে, মালগাড়িতে চলে গেছিল, গাড়িতেও নিয়ে যায়। তো ছেলেটা নিচে ছিল ওইখানটায়, যেখান থেকে মুভার্স অ্যান্ড প্যাকার্স তুলছে, ওইখানে দাঁড়িয়েছিল। ওর মনটা খারাপ করছে, কারণ ওখানে 7 বছর ছিলাম ওই জায়গাটায়, ওর একটা ফ্রেন্ড সার্কেল করে উঠেছিল। সেইখান থেকে যখন আমি ওপরে দাঁড়িয়ে আছি, ওরা প্যাকিং করছে, কতবার আমাকে জিজ্ঞেস করলো এই নেটের পর্দাগুলো প্যাক করবো। ওদেরও মনে হচ্ছে স্পেশাল করে একটা পর্দা প্রায় 3,000-3,500 টাকা দিয়ে আমি করিয়েছিলাম। আমি নিইনি, কারণ ওটা বেসিক মরালিটি। আমার যে সই তোমার ঝুমার মানে ওই ঝাড় লণ্ঠন, তারপরে তোমার স্প্লিট এসি, যেটা স্প্লিট এসিটা খোলা যায় না, বড় ঝামেলা। ওই এসিগুলো আমরা নিয়ে এসেছি, যেগুলো তোমার উইন্ডো এসি, ওগুলো নিয়ে এসেছি। স্প্লিট এসিটা লাগানো ছিল, প্লাস ওই যে ইয়ে বানিয়েছিলাম, তোমার কি বলে ওটাকে, লাইট বানিয়েছিলাম, সেগুলোও রেখে এসেছিলাম। তার মধ্যে পর্দার কথাটা কিন্তু ছিল না, আমরা পর্দা রেখে এসেছি। প্লাস তোমার একটা শো র্যাক বানিয়েছিলাম 9,000 টাকা দিয়ে, ওয়াল সেটিং, দেয়ালের সঙ্গে ওয়াল সেটিং ছিল, ঘরের বাইরে দেয়ালের সঙ্গে লাগানো ছিল। ওরা বানিয়ে দিত, ওইখানে ফ্ল্যাটে অনেকেই বানিয়েছিল, যাতে চুরি না হয়, মানে লক দেয়া, তোমার লক সিস্টেম ছিল। সেটা ওরা বলছিল মুভার্স অ্যান্ড প্যাকার্সটা, আপনারা যদি আলমারির মতো করে এটা নিয়ে যেতে চান, আমি কিন্তু নিয়ে যাব, আমরা খুলে দিতে পারি। আমি নিয়ে আসিনি,
কারণ আমি বলেছিলাম ওদের যে ওয়াল সেটিং কোনো জিনিস আমি খুলে নিয়ে যাব না, এটা হচ্ছে বেসিক মরালিটি, বুঝতে পারছো? অনেক জায়গায় মানুষ দেখেন। আচ্ছা অত দূরে যাচ্ছি কেন, কালকের কথা বলি। এই যে বাজারে এই হাটে গেছিলাম, একটা জায়গা থেকে মুরগি কিনেছিলাম, মুরগি সেই আমাদের হেদুয়ার পাশে বিক্রি হয়, আমি ওই অঞ্চলের মেয়ে, তো হেদুয়ার পাশে সেই ছোট্টবেলায় দিদার হাত ধরে যেতাম, মুরগি খেতাম, খই মুরগি, দিদা বিধবা মানুষ খেত, তো খই মুরগি খেতাম। সেই মুরগি দেখে আমি একবারে হামলে পড়েছি। ওরা মুরগি বলে না কি একটা বলে, আমি তো ইয়ে দে দো এরকম করে দেখিয়েছি। এবার ঠিক সেই সময় আমি তো পেটিএম করি, ফোন পে করি, গুগল পে করি, আমার পয়সা খুবই আমি কম ক্যারি করি। সেই সময় একদিন বোধহয় তোমাদের বলেওছিলাম যে বাজারে গেলাম, গুগল পে ফোনপে কিচ্ছুই হচ্ছে না, মাত্র 600 টাকা সঙ্গে ছিল, বলেছিলাম বোধহয়। তো সেই দিন কি হয়েছে, ওই মুরগি কিনেছি, 10 টাকা আমি দিতে পারিনি। মানে কি হয়েছে, 210 টাকা মতো ইয়ে হয়েছে, বিল হয়েছে। আমার কাছে 205 টাকা ছিল, 5 টাকা কম হয়েছে, মানে 200 টাকার নোট ছিল আর কয়েন টয়েন ইয়ে করে 5 টাকা দিতে পেরেছি। তখন আমি মুরগি ঠোঙাটা ওকে ওয়াপাস দিয়ে বলছি, ভাই এ নেই চাইয়ে, কিন্তু মেরে পাশ অচোরটা নেই। ও চোখের সামনে দেখছে যে বারবার নেটে আমি ট্রাই করছি, তো সারবারই কিছু প্রবলেম হয়ে গেছিল। তো ও বারবার বলছিল, ভাবি যে ম্যাডাম উধার যাইয়ে ওয়া পে নেট মিলেগা, এরকম করে ও নিজেই বলছিল। তারপর 205 টাকা আমি পে করতে পেরেছি, আর 5 টাকা হচ্ছিল না। তখন আমি বললাম 5 রুপিয়া ওয়াপাস দিতে, ইয়ে মোড়মোড়ে নেই চাইয়ে, মুরগিটাকেই মোড়মোড়ে বলেছি। এমনি মুড়ি ছেড়ে নিয়েছি, ছেলে পোহা খায়, মুড়ি খায়, সেগুলো নিয়েছি। মুড়ি আমি খাই, ছেলে পোহা খায়, এই অ্যাসিডিটির জন্য মুড়ি খাচ্ছি আজকাল। তো লোকটা এরকম করে আমার থলের মধ্যে ওটা দিয়ে দিল, যে ও বাদ মে দিয়ে দেনা। কাল না পরশু রবিবারে হাট বসে, আমি গিয়ে তাকে চিনে 5 টাকা দিয়ে এসেছি। কিন্তু এটা মরালিটি। আমাদের ছোটবেলায় বলতো যে ধার শোধ না করলে কালীঘাটের কুকুর হয়। তো যাই হোক, এই সমস্ত কথা মনে পড়ছিল এদের দেখে, এদের কীর্তি কারখানা দেখে, ম্যান্ডির আজকে সেই রোতং পাশের কাহিনী দেখে কত কথা মনে হলো। তাই আমি ভাবলাম তোমাদের সাথে বসে বসে বকবক করি। ব্যাপারটা হচ্ছে লাইভে আসতে ইচ্ছে হয়েছিল, লাইভটা খুলেই আমি ডিলিট করে দিলাম। ওই জন্য 2 মিনিটের লাইভ করেছি, ট্রেমেন্ডাস একটা মাথার যন্ত্রণা শুরু হলো এই ক্যামেরাটার জন্য। যাই হোক, ভিডিওটা করলাম, তোমাদের কেমন লাগে বলো, ঠিক আছে? লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমাদের কমেন্টের ইন্তজার আমার সবসময় থাকে। কমেন্ট